নমস্কার। আজকে আমরা আলোচনা করব মানুষের দেহ এবং গ্রহরত্ন এবং মানব দেহে গ্রহদের অবস্থান। মানব শরীরে কোন স্থানে কোন গ্রহ অবস্থান করছে। তো মানুষের দেহে যে গ্রহগণের প্রভাব আছে তা জ্যোতিষশাস্ত্রে কিন্তু সুন্দরভাবে আলোচনা করা আছে। সৌর পরিবারের বা সোলার সিস্টেমের সূর্য যেমন কেন্দ্রবিন্দু, ঠিক তেমনি মেডিকেল অ্যাস্ট্রোলজিতে মানব শরীরের ব্রহ্মস্থান অর্থাৎ ব্রহ্মরন্ধ্রে সেখানেও কিন্তু রবিকে অবস্থান করানো হয়েছে। এইভাবে আমরা আজকে আলোচনা করব জ্যোতিষশাস্ত্রে কিভাবে গ্রহদের বর্ণনা করা হয়েছে। তো এইখানে এই শরীর বিজ্ঞানের সঙ্গে জ্যোতিষশাস্ত্রের শরীর বিজ্ঞানের অনেক মিল পাওয়া যায়। কারণ এইখানে দেখা যাচ্ছে যে আমাদের শরীরের মধ্যে অনেকগুলো চক্র আছে, তার মধ্যে সাতটি চক্র খুবই প্রচলিত। তো এই সাতটি চক্রের মধ্যে সর্বশেষ চক্র হচ্ছে আমাদের মেরুদণ্ডের প্রায় শেষ প্রান্তে অবস্থিত। এটাকে আমরা বলছি মূলাধার চক্র। এই চক্রের অধিপতি হলো এই মূলাধার চক্র, এর অধিপতি হলো বুধ এবং এর তত্ত্ব হলো পৃথ্বীতত্ত্ব। আমরা যা 5টা এলিমেন্ট দিয়ে পৃথিবী গঠিত তার মধ্যে এটা হচ্ছে পৃথ্বীতত্ত্বের মধ্যে পড়ে, পৃথ্বীতত্ত্ব এবং মূলাধার চক্র। তো ধ্যানের মাধ্যমে আমরা যখন কুণ্ডলীকে জাগ্রত করার চেষ্টা করি তখন প্রথম এই মূলাধার চক্রই কিন্তু জাগ্রত হয়। তো এই কুণ্ডলীকে জাগ্রত হলে আপনি যে বিভিন্ন ধরনের অনুভূতি কিন্তু লাভ করতে পারবেন। এবং এই চক্রের মধ্যে এই চক্রের রং কল্পনা করা হয়েছে কিন্তু লাল। এই মূলাধার চক্রের রং হলো লাল এবং এর অধিপতি গ্রহ হলো কিন্তু বুধ। তাহলে মূলাধার চক্রের অধিপতি হলো বুধ, রং হলো লাল এবং এটা হচ্ছে পৃথ্বীতত্ত্ব, এটা পৃথ্বীতত্ত্বের মধ্যে পড়ছে। সমস্ত যে বিঘ্ননাশক গণেশ এর অধিপতি ধরা হয়েছে। এই অধিপতি যখন বুধ, এখানে বিঘ্ননাশক গণেশকে এর অধিপতি হিসেবে ধরা হয়েছে। সুতরাং এই মেরুদণ্ডের যে শেষ প্রান্ত, এইখান সংক্রান্ত যা যা প্রবলেম আছে তার অধিপতি কিন্তু এই বুধ। অর্থাৎ আমরা এখানে এই প্রবলেমগুলোর জন্য আমরা বুধের প্রতিকার বা বিঘ্ননাশক গণেশের মন্ত্র জপ করলে বা কুণ্ডলীকে জাগ্রত করতে পারলে তাহলে আমরা এর থেকে উপকার পাবো। আবার এর পরের চক্র হচ্ছে এই জায়গাটা, এটাকে আমরা বলছি স্বাধিষ্ঠান চক্র। স্বাধিষ্ঠান চক্র এটা হচ্ছে ঠিক উদরের নিচে অর্থাৎ তল পেটে অবস্থিত আমাদের স্বাধিষ্ঠান চক্র। এর মধ্যে কিন্তু প্রচুর নেগেটিভ এনার্জি থাকে। এটা নিয়ন্ত্রণ করে শুক্র, এবং এই যে 5টা এলিমেন্ট দিয়ে গঠিত, এই 5টা এলিমেন্টের কথা বলা হয়েছে তার মধ্যে এটা হচ্ছে জল তত্ত্ব। তো এর অধিপতি শুক্র এবং এখানে ইউরিন জাতীয় সমস্যা, কিডনির সমস্যা বা মহিলাদের ইউটেরাসের সমস্যা সমস্ত কিছু কিন্তু এই চক্র দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে এই স্বাধিষ্ঠান চক্র দ্বারাই এগুলো কিন্তু নিয়ন্ত্রিত এবং তত্ত্ব হচ্ছে জল। তাহলে আমরা যদি এই চক্রকে কুণ্ডলীকে জাগ্রত করতে পারি তাহলে আমরা এই বিভিন্ন প্রবলেম থেকে কিন্তু এই ইউরিন, ইউটেরাস বা কিডনি এই সংক্রান্ত যে সমস্যাগুলো হয় তার থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারবো। বা যে কোনো রকম যৌন সমস্যা সেটাও কিন্তু এই তত্ত্বের আন্ডারে পড়ে। এই তত্ত্বের মধ্যে দিয়ে এই কুণ্ডলী জাগ্রত হলে যোগী বা ধ্যান করে যিনি নিজেকে খোঁজার চেষ্টা করেন বা এখান থেকে কিন্তু তার কামনা বাসনাও কিন্তু জাগ্রত হয়। এই চক্র যখন জাগ্রত হয়, এই কুণ্ডলী যখন জাগ্রত হবে তখন সাধকের মধ্যে কামনা বাসনাও কিন্তু জাগ্রত হয় এবং সে নিজেকে খোঁজারও কিন্তু চেষ্টা করে। এর পরের চক্র হচ্ছে মণিপুর চক্র। মণিপুর চক্র এর অধিপতি হচ্ছে কিন্তু মঙ্গল এবং অবস্থান হচ্ছে পেটের উদরে আমরা বলছি। এটা খাবার সময় কিন্তু অটোমেটিক এই চক্র কিন্তু জাগ্রত হয়। যখনই আমরা কোনো খাবার খাই এই চক্র অবশ্যই জাগ্রত হয়। তাহলে পেটের সমস্যার সমাধানে যদি আমরা এই চক্রকে যদি জাগ্রত করতে পারি
তাহলে কিন্তু আমাদের পেটের সমস্যার সমাধান কিন্তু সহজেই হবে। কিন্তু অধিপতি হচ্ছে কিন্তু মঙ্গল। পঞ্চতত্ত্বের মধ্যে এটা হচ্ছে অগ্নিতত্ত্ব। দেখুন এখানে খাবার হজম হয় এবং তার তত্ত্ব হলো কিন্তু অগ্নি হিসেবে কল্পনা করা হয়েছে। এরপরে চক্র হচ্ছে আমাদের বুকে অবস্থিত, এটাকে আমরা বলছি অনাহত চক্র। অনাহত চক্র, আচ্ছা এটা ঠিক বুকের মাঝখানে আমাদের অবস্থিত। এটা অধিপতি হচ্ছে শনি। আচ্ছা তত্ত্ব হলো এখানে কিন্তু আমাদের শ্বাসযন্ত্র আছে এবং এখান থেকে আমাদের হার্টবিট হয়। এটা তত্ত্ব হচ্ছে কিন্তু বায়ু, মিল আছে। অগ্নি এখানে কিন্তু খাবার হজম করার সময় কিন্তু অগ্নি তত্ত্ব, এখানে কিন্তু ইউরিনের জায়গায় জল তত্ত্ব আসলো। আবার বুকের মধ্যে আসছে অনাহত চক্র যেটা, সেখানে হচ্ছে অধিপতি শনি, তত্ত্ব হচ্ছে বায়ু, এলিমেন্ট হচ্ছে বায়ু তত্ত্ব। তাহলে এখান থেকে কি হয়, এখানে আমরা যখন কোনো মানুষকে মানে কোনো ভালোবাসার মানুষ যখন আমাদেরকে জড়িয়ে ধরে তার মধ্যে অনুভূতি বা ফিলিংস হয়, যেটা পূর্ণতা প্রাপ্ত ফিলিংস হয়, সেটা কিন্তু এই অনাহত চক্র থেকে হয় এবং তখনই এই চক্রটা কিন্তু জাগ্রত হয়, অটোমেটিক এই অনাহত চক্র কিন্তু জাগ্রত হয়। এর মধ্যে একটা বিশেষ আনন্দের অনুভূতি হয়। আর এটাকে অষ্টদল চক্র হিসেবে কিন্তু কল্পনা করা হয়েছে। এই চক্র যখন জাগ্রত হবে তখন সেই ব্যক্তি কিন্তু সবার কাছে আকর্ষিত হবে বা সবার প্রিয় হয়ে উঠবে এবং সবার ভালোবাসার পাত্র হয়ে উঠবে। অটোমেটিক সে কিন্তু সবাইকে প্রেম দান করবে এবং তার ফলে ভালোবাসা দান করার ফলে সে সবার কাছে কিন্তু প্রিয় হয়ে উঠবে, অনাহত চক্র। আচ্ছা এরপর হচ্ছে কিন্তু বিশুদ্ধ চক্র। এরপর হচ্ছে বিশুদ্ধ চক্র, এর অধিষ্ঠান কিন্তু কণ্ঠদেশে, গলায়। অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি। অধিপতি গ্রহ হলো বৃহস্পতি এবং এর তত্ত্ব হচ্ছে কিন্তু আকাশ। তাহলে কণ্ঠদেশে অবস্থিত, এটা বিশুদ্ধ চক্র, বৃহস্পতি অধিপতি এবং আকাশ, অর্থাৎ তত্ত্ব হলো আকাশ। তাহলে মানুষের চিন্তা ভাবনা, কথাবার্তার দক্ষতা কিন্তু এই বিশুদ্ধ চক্র থেকে আসে। তাহলে এই চক্র জাগ্রত হলে তার চিন্তা ভাবনা কথাবার্তায় কিন্তু যথেষ্ট সুন্দর হবে। কারোর ধরুন যদি কোনো গলায় প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু সে যদি এই কুণ্ডলীকে জাগ্রত করে সেখান থেকে কিন্তু অনেকটা বেরিয়ে আসতে পারবে। অধিপতি বৃহস্পতি বা বৃহস্পতির প্রতিকার করলে সে এই গলার সমস্যা বা যারা গান তাদের যেসব সমস্যা তার থেকে কিন্তু অনেক উন্নত হবে এবং বেরিয়ে আসতে পারবেন। এরপরে চক্র হলো আজ্ঞা চক্র। এটা কিন্তু গুরুর মাঝখানে অবস্থিত। এটাকে বলা হচ্ছে আজ্ঞা চক্র। এর অধিপতি হলো কিন্তু চন্দ্র। এটা হচ্ছে আজ্ঞা চক্র, এর অধিপতি হচ্ছে কিন্তু চন্দ্র। এই দুটো ভুরু বা চোখের মাঝখানে কিন্তু এটা অবস্থিত। আচ্ছা এটা আমাদের নির্দেশ করে কিন্তু মনকে, এটা আমাদের মনকে নির্দেশ করে। দেখুন যখন আমরা কোনো কিছু বেশি চিন্তা ভাবনা করি তখন কিন্তু এটা অটোমেটিক এই জায়গাটা এটা ভাঁজ পড়ে। এটা হচ্ছে আজ্ঞা চক্র, অধিপতি চন্দ্র কারক গ্রহ এবং মন, এটা নির্দেশ করে মনকে। এরপর সবার উপর হচ্ছে ব্রহ্মস্থান। ব্রহ্মস্থানে অবস্থিত হচ্ছে সহস্র চক্র। সহস্র চক্র এই কিন্তু অধিপতি হলো রবি। তো এটাকে সহস্র চক্রের মধ্যে কিন্তু কতটা লুকিয়ে আছে যে এটা অসংখ্য, এটাকে যে পদ্ম হিসেবে আমরা যে চক্রগুলোকে যে আমরা পদ্ম হিসেবে কল্পনা করি, সহস্র মানে অসংখ্য, একাধিক পাপড়ির কথা উল্লেখ আছে, একাধিক কিছু বোঝানো হয়েছে। এটা কিন্তু ব্রহ্মরন্ধ্রে অবস্থিত এবং এর অধিপতি গ্রহ হলো কিন্তু রবি। এর ধ্যান করলে আপনি কিন্তু বা জীবনের সমস্ত কিছু চাওয়া পাওয়া এই চক্রের আন্ডারে কিন্তু থাকে, এই সহস্র চক্র। এটা কিন্তু একাধিক কিছু বোঝানো হয়েছে সহস্র চক্রের কথায়। এছাড়া আছে ইরা, পিঙ্গলা এবং সুষমার কথা। তো ইরা হচ্ছে আমাদের যে অক্সিজেন সহিত, ইরা, পিঙ্গলা এবং সুষমা, এর মধ্যে ইরা হচ্ছে আমাদের শরীর থেকে যে আটারি সিস্টেম আছে, যে অক্সিজেন মিশ্রিত রক্ত যেটা কোষে কোষে পৌঁছে দেয় বা আমাদের কোষের পুষ্টি পৌঁছায়, তাকে ইরার সঙ্গে তুলনা করা হয়েছে। অর্থাৎ এই ইরা হলো
মাতৃস্বরূপা উল্লেখ করা হয়েছে শাস্ত্রে। পিঙ্গলা হচ্ছে ভেন বা শরীরের কোষের যে সমস্ত বর্জ্য পদার্থ তা কিন্তু এই ভেনের মাধ্যমে কিন্তু ফিরে আসছে। এর অধিপতি হলো কিন্তু মঙ্গল, আর এর অধিপতি হলো চন্দ্র। এবং শাস্ত্রে যে সুষমার কথা উল্লেখ করা হয়েছে, তাহলে সুষমার অধিপতি হলো কিন্তু চন্দ্র এবং রবি। এবং আমাদের এখানে শাস্ত্রে বলা আছে যে আমাদের কিন্তু সবসময় দুটো নাক দিয়ে কিন্তু নিঃশ্বাস পড়ে না, যে কোনো একটা নাক দিয়ে নিঃশ্বাস পড়ে।